হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 প্রাইসিং মডেল। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো প্রাইসিং মডেল এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাটের নাম হচ্ছে সিএপিএম মডেল অ্যান্ড সিএমএল। সিএপিএম মানে হলো ক্যাপিটাল অ্যাসেস প্রাইসিং মডেল অ্যান্ড সিএমএল হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। এই দুইটা আইটেম আমরা শিখব এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফোর্থ ইয়ারে 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2019 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, যেহেতু 20 এবং 22 সালে এখান থেকে কোনো ম্যাথ আসে নাই, 2024 সালে এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি খুব কম। তার মানে এই না যে আমরা এই চ্যাপ্টার বাদ দিব। তো এই চ্যাপ্টার থেকে পার্ট বি অথবা পার্ট সিতে প্রশ্ন আসতেও পারে। অতএব আমাদের টার্গেট হচ্ছে নয় পার্ট বি অথবা পার্ট সি, এটাকে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা করব। কেউ এই চ্যাপ্টারটা বাদ দিবেন না। চ্যাপ্টারটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। অতএব আসেন তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি। যেহেতু বিগত 20 সালে প্রশ্নগুলি খুব কম আছে, 2024 সালের জন্য এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট। তারপর আমরা এই চ্যাপ্টারটা করে যাব, যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই যেন আমরা অ্যান্সার করতে পারি। আমার কথা কি সবাই বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। এই চ্যাপ্টার কিন্তু বাদ দিয়ে যাবে না, চ্যাপ্টার করতে হবে, কিন্তু চ্যাপ্টার তোমাদের পরীক্ষা আসার জন্য লেস ইম্পর্টেন্ট। তো আসো তাহলে এই চ্যাপ্টারের জন্য আমরা দুইটা আইটেম শিখব। এই দুইটা আইটেমের মধ্যে আমাদের কি কি জিনিসগুলি শিখব আমরা প্রথমে আগে জেনে নিই। সিএপিএম মডেলের মাধ্যমে আমরা শিখব হচ্ছে, প্রথমে আমরা শিখব হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা ইআর দ্বারা প্রকাশ করি। ইআর মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এরপর আমরা শিখব হচ্ছে আরএফ। আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এরপর আমরা বের করা শিখব হচ্ছে বিটা। বিটা হচ্ছে বিটা কুইফিশিয়েন্ট। এরপর আমরা শিখব হচ্ছে আরএম। আরএম মানে এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট, অর্থাৎ মার্কেটের রিটার্ন। এরপর আমরা শিখব হচ্ছে আরপি। আরপি মানে হচ্ছে মার্কেট রিস্ক প্রিমিয়াম। আর সিএমএল মডেলে আমরা শিখব হচ্ছে স্লোপ। স্লোপ মানে হচ্ছে ঢাল। তো আমরা এই ফরম্যাটের ক্ষেত্রে মোটামুটি এই 6টা আইটেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার, অতএব এই চ্যাপ্টার আমরা আগে বেসিক ক্লিয়ার করব, এরপর কিছু অঙ্ক দিব। তো আসেন শুরুতেই আমরা সিএপিএম মডেলের ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন বা ইআর এর সূত্রটা একটু দেখি। যদিও এই সূত্রটা আমরা পূর্বে অনেকবার করছি, সূত্রটা আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে। ইআর এর সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। এখানে আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আরএম মানে হচ্ছে মার্কেট রিটার্ন, আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, অর্থাৎ এই আরএফ এবং এই আরএফ দুইটা কি সেম, আর বিটা হচ্ছে বিটা। এখানে টোটাল আইটেম হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আরএফ, আরএম এবং কি বিটা। টোটাল এখানে আমাদের 4টা আইটেম। মনে রাখবেন পরীক্ষা হলে এই 4টা আইটেমের যে কোনো 3টার মান প্রশ্নে দেওয়া থাকবে। আমি আবার বলতেছি, ইআর, আরএফ, আরএম এবং বিটা এই 4টা আইটেমের মধ্যে যে কোনো 3টার মান প্রশ্নে দেওয়া থাকবে, আর একটা আমাদের বের করতে হবে। যে কোনো কয়টার মান দেওয়া থাকবে প্রশ্নে বলো তো দেখি সবাই? 3টা। 3টা দেওয়া থাকবে আর একটা আমাদের বের করতে হবে। যেটাই বের করতে বলুক ইআর এর সূত্র আমরা এইটাই লিখব, তারপর আমরা ক্যালকুলেশন এদিক সেদিক করে আমরা মানটা বের করে নিব। তাহলে ইআর এর সূত্রটা একজন একটু বলেন তো দেখি। আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। ওকে, আরেকজন বলেন আরএফ মানে হচ্ছে কি? risk free rate of return. আরেকজন বলেন আরএম মানে কি? মার্কেট রেট অফ রিটার্ন। মার্কেট রেট অফ রিটার্ন। আরেকজন বলেন বিটা, তো বিটাই নাকি? এখন এই ইআর বের করার পরে একটা কমেন্ট করতে বলে যে মানটা কি আন্ডার ভ্যালু নাকি ওভার ভ্যালু।
যদি আন্ডার ভ্যালু বা ওভার ভ্যালু নিয়ে যদি কমেন্ট করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করব। এক হচ্ছে অ্যাভারেজ রিটার্ন, দুই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এই এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে এই ইয়ারের মানটা। তাহলে স্যার অ্যাভারেজ রিটার্ন কি? অ্যাভারেজ রিটার্ন স্যার প্রশ্নে দেওয়া থাকবে, অ্যাভারেজ রিটার্নটা প্রশ্নে দেওয়া থাকবে, আর এক্সপেক্টেড রিটার্নের মানটা আমরা এই সূত্রের মাধ্যমে কি করব? বের করব। তাহলে ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু নির্ণয় করতে বলে আমরা কয়টা জিনিসের সাথে কম্পেয়ার করব বলো তো দেখি? দুইটা, কার কার এভারেজ সাথে? রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন। গুড। অ্যাভারেজ রিটার্ন এবং এক্সপেক্টেড রিটার্নের সাথে তুলনা করে আপনি দেখবেন যে এক্সপেক্টেড রিটার্নটা কি বড় না ছোট। এক্সপেক্টেড রিটার্ন যদি বড় হয় তাহলে সেটা ওভার ভ্যালু, আর এক্সপেক্টেড রিটার্ন যদি ছোট হয় তাহলে সেটা আন্ডার ভ্যালু। মনে থাকবে? জি স্যার। তাহলে আন্ডার ভ্যালু ওভার ভ্যালু নির্ণয় করার জন্য কার কার সাথে কম্পেয়ার করব? এভারেজ রিটার্ন এবং হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড বড় হলে ওভার, ছোট হলে কি? আন্ডার ভ্যালু। আন্ডার। ওকে। এরপরে মার্কেট রিস্ক প্রিমিয়াম। মার্কেট রিস্ক প্রিমিয়ামটা বের করব এই এক্সপেক্টেড রিটার্নের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এইটুকু। সূত্র হচ্ছে মার্কেট রিটার্ন মাইনাস কি? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। ফিক্সড ফ্রি রিটার্ন। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে সিএপিএম মডেলে আমরা দেখব। এরপর হচ্ছে সিএমএল মডেল। সিএমএল মডেল মানে ক্যাপিটাল মার্কেট লাইন। এই ক্যাপিটাল মার্কেট লাইনের ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন মনে রাখবেন, ক্যাপিটাল মার্কেট লাইনের ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন মানে হলো পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রথমে আরএফ প্লাস এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটুকু আছে এই মানটুকে আমরা আলাদাভাবে বলবো, এই মানটুকু হচ্ছে স্লুপের মান। কার মান বলো তুই? কি স্লোপ। শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকে বলবো কি? স্লুপের মান। ইনটু হচ্ছে সিগমা পি। সিগমা পি মানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। সিগমা পি মানে কি বলেন দেখি? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। এখান থেকে স্লোপ কি? স্লোপের সূত্র হচ্ছে লেখা আছে আরএম মানে মার্কেট রিটার্ন মাইনাস আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই সিগমা এম। সিগমা এম হচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। সিগমা এম মানে কি? মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে সিএমএল মডেলে ইয়ারের সূত্র আমরা দেখলাম আরএফ প্লাস থার্ড ব্র্যাকেটের ভিতরে আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু সিগমা পি। এখানে আরএম এবং আরএফ এগুলো আমরা সেই সিএপিএম মডেলের ক্ষেত্রে যা পড়ছি এখনও ঠিক তাই। পরিবর্তন হচ্ছে এই দুইটার ফুল মিনিংটা আমাকে দুইজন বলবেন। বলতে সিগমা এম মানে কি? মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। আর এই সিগমা পি মানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। ওকে, তাহলে এই যুক্ত হচ্ছে সিএমএল মডেলের মাধ্যমে। আর এখানে যদি স্লোপ বের করতে বলে তাহলে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু এইটুকু, এটা হচ্ছে আমাদের কি? স্লোপ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলে আমাদের একটা ব্যতিক্রম একটা সূত্র আছে। যখন প্রশ্নে আরবি মানে রিসিডুয়াল ভ্যালু দেয়া থাকবে তখন এইচডি নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা। নর্মালি এইচডি নির্ণয় করার সূত্র আমরা দুইটা জানি। যখন পোর্টফোলিও দেয়া থাকে মানে প্রবাবিলিটি যখন দেয়া থাকে তখন একটা, আর প্রবাবিলিটি দেয়া না থাকলে তখন। কিন্তু এই সূত্রটা যখন প্রশ্নে রিসিডুয়াল ভ্যালু দেওয়া থাকবে তখন আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র হচ্ছে এটা। সূত্র হচ্ছে রুট ওভার বিটা ইন্টু এইচডিএম। এই এইচডিএম যে কথা, এই সিগমা পি কিন্তু একই কথা। তাহলে এইচডিএম বা সিগমা এম মানে কি? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন? মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন রে বিটা দ্বারা গুণ করে তাহলে কি করবো? আমরা স্কোয়ার করব, প্লাস দিব হচ্ছে রিসিডুয়াল কি? ভ্যালু। তাহলে মনে রাখবেন যখন প্রশ্নে রিসিডুয়াল ভ্যালু দেওয়া থাকবে তখন যদি আমাদের প্রশ্নে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে এইটা। তো মোটামুটি আমরা আশা করি এইটুকু সূত্র জানলে আমাদের চ্যাপ্টারে 95% কভার হবে। আর কিছু কিছু নতুন আইটেম থাকবে সেটা আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে শিখতে পারবো। তো এইটুকু হচ্ছে আমাদের চ্যাপ্টারের বেসিক। আসেন আমরা তাহলে দু একটা অঙ্ক একটু দেখি। শুরুতেই আমরা যে অঙ্কটা দেখব সেটা হলো 2019 সালে আইএপিএম। এই আইএপিএম মানে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই সাবজেক্টে পার্ট সিতে আসছিল।
তো প্রশ্নটা বলা আছে যে অ্যাট প্রেজেন্ট সাপোজ দ্য রিস্ক আর ফ্রি, একটা ফ্রেন্ড ক্লাসে অ্যাড হয়েছে, ও আপনার কথা শুনতেছে না, আমাকে বলতেছে কি সমস্যার জন্য। যে লেখা আছে অ্যাট প্রেজেন্ট সাপোজ দ্য রিস্ক ফ্রি রেট ইজ 12%। তো রিস্ক ফ্রি রেট 12%, এটা আমাদের কার মান একটু বলেন তো দেখি সবাই। আরএফ এর মান। আর এফ এর মান, গুড, সবাই রেসপন্স করবেন। অ্যান্ড বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও। তাহলে মার্কেটের, এই যে মার্কেটের কি রিটার্ন, তাহলে মার্কেটের রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আরএম। আর এম দ্বারা প্রকাশ করি, গুড। অ্যান্ড বলছে দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর 4 স্টক ইন লিস্টেড টুগেদার উইথ পোর্টফোলিও। এখানে আমাদের 4টা পোর্টফোলিও মান দিয়ে আছে ABCD, 4টা পোর্টফোলিওর জন্য 4টা অ্যাভারেজ রিটার্ন দিয়ে আছে এবং 4টার জন্য কি দিয়ে আছে? বিটা দিয়ে আছে। তাহলে এই যে অ্যাভারেজ রিটার্নটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ রিটার্ন নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। নিচে বসে কোন হুইচ স্টক আর ওভার ভ্যালু অ্যান্ড আন্ডার ভ্যালু। তাহলে ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু করার জন্য আমাদের কার কার সাথে কম্পেয়ার করতে হয়? এক্সপেক্টেড রিটার্ন রিটার্ন। অ্যাভারেজ রিটার্ন দেওয়া আছে আর আমাদের কার সাথে কম্পেয়ার করতে হবে? এক্সপেক্টেড রিটার্নের সাথে। এক্সপেক্টেড রিটার্ন যদি দেওয়া থাকতো তাহলে আর কোনো সূত্র নয়, সরাসরি কমেন্ট করতাম। হ্যাঁ, যেহেতু অ্যাভারেজ রিটার্ন দেওয়া আছে তাহলে এক্সপেক্টেড রিটার্নটা কী করতে হবে? বের করতে হবে। তাহলে এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা CAPM মডেলের সূত্রটা কি একটু বলেন তো দেখি। আরএফ প্লাস আরএম মাইনাস RF into beta. ওকে, তাহলে সবাই দেখেন তো একটু, সবাই স্ক্রিনে সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছি কি না? জি স্যার। তাহলে আমরা প্রথমে লিখছি উই নো দ্যাট, যে সূত্রটা আপনার বললাম এই সূত্রটা, যেহেতু আমাদের 4টা পোর্টফোলিও এর জন্য লিখছি ফর এ। এই RF, RM এবং RF এই 3টার মান প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য সেম, শুধু পরিবর্তন হচ্ছে এর জন্য বিটা দিয়ে আছে 1.3, বি এর জন্য 0.85, সি এর জন্য 0.12, ডি এর জন্য 0.175। তাহলে এই বিটার মানগুলি পোর্টফোলিও ভেদে কি চেঞ্জ, আর বাদ বাকি এই RF এবং RM এটা সবার জন্য কি থাকবে বলো দেখি? সেম থাকবে। সেম থাকবে। এ দেখেন সবার জন্য, এ এর জন্য মান, বি এর জন্য, সি এর জন্য, ডি এর জন্য সবগুলোই সেম। বিটা যার যার বিটার মানটা তার এখানে কি করা হয়েছে? গুণ করা হয়েছে। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করলে মান পাবো 17.40, 15.40, 16.80 এবং 19%। ইয়ারটা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। কারো কোনো সমস্যা আছে ইয়ার নিয়ে? না স্যার। না স্যার। এখন আমাদের কমেন্ট করতে হবে। কমেন্ট আমরা অ্যাভারেজের সাথে ইয়ারে কম্পেয়ার করবো। তাহলে কমেন্টের জন্য আমরা একটা টেবিল করছি। প্রথমে স্টক লিখছি, এরপরে অ্যাভারেজ রিটার্ন প্রশ্নে যা দেওয়া ছিল আমরা তাই লিখছি, ইয়ারটা আমাদের প্রশ্নে যা দেওয়া আছে আমরা তাই লিখছি। শুরুতেই আমাদের অ্যাভারেজ রিটার্নের সাথে কার কম্পেয়ার করবো আমরা? ইয়ার Expected এক্সপেক্টেড এক্সপেক্টেড রিটার্ন। রিটার্ন। আমরা বুঝলাম এক্সপেক্টেড রিটার্ন বড় হলে কি হয় ওভার ভ্যালু। আর ছোট হলে কি হবে? আন্ডার ভ্যালু। আন্ডার Under ভ্যালু। value। এর জন্য দেখেন অ্যাভারেজ 18%, এক্সপেক্টেড রিটার্ন হলো 17.70%। তাহলে দুইটার মধ্যে ইয়ার কি বড় না ছোট? ছোট। ছোট। তাহলে ওভার হবে নাকি আন্ডার হবে? আন্ডার হবে। আন্ডার হবে, এখানে ভুল আছে। হ্যাঁ, এখানে আছে ওভার। কথা বুঝি পেরেছি? জি স্যার। জি স্যার। বিয়েটা দেখেন 15%, এখানে 15.40। এক্সপেক্টেড কি বড় না ছোট? বড়। বড়। বড় হলে কি হবে? স্যার ওভার ভ্যালু। ওভার ভ্যালু। তাহলে এখানে আন্ডার ভ্যালু, মানে এটা উল্টা আছে, উল্টাটা ঠিক করে নেবেন। এখানে 16 আর এখানে 16.80, তাহলে আন্ডার না ওভার হবে? স্যার ওভার ভ্যালু। ওভার ভ্যালু। ওভার হবে। এরপরে আছে 20 এবং 19, যেহেতু ছোট তারপরে কি হবে? আন্ডার ভ্যালু। আন্ডার ভ্যালু। কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে 1 নাম্বার প্রবলেমটা পারবো? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে 1 নাম্বারটা নিয়ে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 1 আমাদের কাভার। এরপর আমরা চলে যাব এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2টা আমরা একটা অঙ্কের একটু পরে করি। আমরা 3 নাম্বার অঙ্কটা একটু দেখে আসি। এখানে বলা আছে যে আরবি কোম্পানি 15% লেস রিস্কি দেন দ্য অ্যাভারেজ মার্কেট।
15% লেস রিস্কি দিয়ে আছে। লেস রিস্কি মানে ঝুঁকিবিহীন নাকি ঝুঁকিযুক্ত বলেন তো দেখি। ঝুঁকি কম আর কি। ঝুঁকি কম মানে ঝুঁকিবিহীন। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে হচ্ছে ঝুঁকিবিহীন আয়, অর্থাৎ যে আয়ের কোনো ঝুঁকি নাই। ঠিক আছে। অ্যান্ড বলা আছে যে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন দিয়ে আছে হচ্ছে 12%। কত পার্সেন্ট দিয়ে আছে বলো দেখি? 12%। 12% দিয়ে আছে। অ্যান্ড টি বন্ড রেট ইজ কত পার্সেন্ট? 4.5%। তাহলে এক্সপেক্টেড মার্কেট রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আরএম। এটা হলো লেস রিস্কি 15%, দেন অ্যাভারেজ রিটার্ন। অ্যাভারেজ রিটার্নের সাথে কত পার্সেন্ট কম বলো দেখি? 15% কম। অ্যান্ড দা বলছে টি বন্ড রেট 4.5%। এই টি বন্ড মানে কি? টি বন্ড হচ্ছে ট্রেজারি বন্ড। টি মানে কি বলো দেখি? ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড কি? সরকারি খাতে যদি কোনো বিনিয়োগ করা হয় তাহলে সেটাকে আমরা ট্রেজারি বন্ড বলি। ঠিক আছে। অ্যান্ড সরকারি খাতে বিনিয়োগ করে সেখানে কোনো রিস্ক আছে না রিস্ক নাই বলেন তো দেখি? স্যার নাই, রিস্ক নাই। রিস্ক নাই। তাহলে যেহেতু রিস্ক নাই, ওই রিস্কের আয় সেটাকে আমরা কি বলবো? আরএফ বলবো। তাহলে আরএফ হচ্ছে 4.5 আর আরএম কত বলো দেখি? 12%। আর এই যে যেটা অ্যাভারেজ রিটার্নের থেকে যেটা ছোট সেটাই হচ্ছে আমাদের বিটার মান। তাহলে বিটা হচ্ছে 15, আরএম হচ্ছে 12, আর ট্রেজারি বন্ড মানে রিস্ক ফ্রি রিটার্ন কত পার্সেন্ট? 4.5%। আপনাকে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে ইআর বের করতে হবে। তাহলে সবাই দেখেন তো 3 নাম্বার প্রশ্নের সলিউশন পিডিএফটা সবাই দেখতেছেন কিনা? জি স্যার। এখানে আমাদের আরএম কত পার্সেন্ট ছিল বুঝলাম? 12% স্যার। টি বন্ড মানে কি? ট্রেজারি বন্ড। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রিস্ক ফ্রি রিটার্ন নাকি? জি স্যার। আর এটা মার্কেট রিটার্নের থেকে কত কম বলে দেখি? 15% কম। যেটা মার্কেট অ্যাভারেজের থেকে যেটা কম সেটা হলো আমাদের ভিটা। এখন ভিটা ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু লেস রিস্কি আছে, অ্যাভারেজ রিটার্নের মানটা অলওয়েজ 1 থাকবে। অ্যাভারেজের মানটা অলওয়েজ কত বলো দেখি? 1 থাকবে। 1। তাহলে 1 থেকে 15% মানে 0.15। তাহলে 1 থেকে 0.15টা আমরা কি করব? বাদ দিব। বাদ দিলে আমরা পাবো হচ্ছে বিটার মান। মনে থাকবে? এভারেজ রিটার্নের মানটা অলওয়েজ কত বলো দেখি? 1। আর আমাদের যেহেতু 1-এর থেকে কম বলছে, কত পার্সেন্ট কম? 15%। 15% মানে 0.15। তাহলে 1 থেকে 0.15 বাদ দিলে কত থাকে? 0.85। ঠিক আছে। তাহলে ওই 0.85 হচ্ছে বিটার মান। তাহলে আমরা এখানে লিখছি রিস্ক ফ্রি রিটার্ন 4.5, আরএম 12, রিস্ক ফ্রি রিটার্ন 4.5 আর বিটার মানটা হচ্ছে পয়েন্ট কত? 85। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান পাবো 10.88%। ঠিক আছে। জি স্যার। এখানে চ্যালেঞ্জিং বিষয় হলো বিটার মানটা কত। এই বিটার মানটা ধরা পারলেই আমাদের কাজ শেষ। পারবো আমরা তাহলে? জি স্যার। বিটার মান নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার বিটার মানটা আমরা একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, বিটার মানটা আবার বলতেছি। বলা আছে যে 15% লেস রিস্কি দেন দ্য অ্যাভারেজ মার্কেট। অ্যাভারেজ মার্কেটের মানটা অলওয়েজ 1 অথবা 100। যদি এই 15কে যদি শতকরা প্রকাশ করি তাহলে 0.15, এই 15 এর ক্ষেত্রে হবে 1। আর যদি পার্সেন্ট প্রকাশ করেন তাহলে এটা 15%, তাহলে অ্যাভারেজের মান হবে 100%। ঠিক আছে। 100 যে কথা একই কথা। একটা শতকরা প্রকাশ করা আর একটা শতকরা কি না প্রকাশ করা একই কথা। অ্যাভারেজ রেটের মানটা সবসময় কত বলো দেখি? 1। অ্যাভারেজ রেটের মানটা 1-এর কম হয় না, সবসময় কত হয়? 1। তাহলে যেহেতু এটা 1-এর থেকে কত পার্সেন্ট কম? 15% মানে 0.15 কম। তাহলে 1 থেকে 0.15টা আমরা বাদ দিব। যেটা বাদ দিব সেটি হচ্ছে আমাদের বিটার মান। ঠিক আছে। জি স্যার। এবার বি নাম্বারটা প্রশ্নে বলছে should RB accept a project that earned a rate of return 15% and beta দিয়ে আছে 1.20। বলছে যে
এই প্রজেক্টটা কি অ্যাকসেপ্ট করবে কি না যে প্রজেক্টের ইয়ারের মান হচ্ছে 15% এবং বিটার মানটা কত 1.20, তাহলে এটা কমেন্ট করতে হবে। তো কমেন্ট করার জন্য কাজ হলো আমাদের প্রশ্নে একটা ইয়ার দিয়ে আছে এবং আমাদের প্রশ্নে যে ডিরেকশন দিয়ে আছে এই ডিরেকশন দিয়ে আমরা একটা ইয়ার বের করব, দেখব দুইটার মধ্যে কোনটা কম বা বেশি, সেই অনুযায়ী আমরা কমেন্ট করব। তো আমাদের প্রশ্নে বিটা, আমাদের মূল প্রশ্নে বিটা ছিল 0.85, কিন্তু এই প্রশ্নে বি নাম্বার জন্য বিটাটা কত দিয়ে আছে বলেন দেখি? 1.20 0.2। তাহলে আগের সব মানগুলি সেম থাকবে, জাস্ট 85 এর পরিবর্তে হবে কি 0.12। এইটি দিয়ে আমরা একটা মান বের করব। তো দেখেন আগের মানগুলি সব সেম, শুধু বিটার পরিবর্তে 1 চলে আসছে। তাহলে এইটা দিয়ে আমাদের মান হয়েছে 13% 50%। তাহলে আমাদের প্রশ্নে যে মান দিয়ে আছে ওইটা দিয়ে হলো কত পার্সেন্ট? 13.50। ঠিক আছে, এই 13.50% বর্তমানে আমরা কি করি? আয় করি। বাট আমাদের অফার দিয়েছে সে আয়টা আমাদের কত পার্সেন্ট হবে বলো দেখি, কত পার্সেন্ট দিবে? 15%। অর্থাৎ আমরা আয় করি 100 টাকায় 13.5 টাকা, আর তার অফার দিচ্ছে তার 100 টাকায় 15 টাকা আয় হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই অফারটা কি অ্যাকসেপ্ট করবো না করবো না? স্যার করব। অবশ্যই করবো, যেহেতু আয় বেশি অবশ্যই আমরা করবো। এই জন্য লেখা আছে পোর্টফোলিও রিটার্ন 15% ইজ হায়ার দেন দ্য CAPM 13.5, সো আরবি কোম্পানি শুড অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। আরবি কোম্পানির জন্য এই প্রজেক্টটা কি অ্যাকসেপ্ট করা উচিত। কিন্তু যদি কম হয় তো মনে করি এখানে আছে 13.5 আর আমাদের এখানে অফার দিচ্ছে 12%, তাহলে আমরা যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের 1.5% কি লস হয়ে যাবে। লসের ক্ষেত্রে তারা আমরা অ্যাকসেপ্ট করবো নাকি? জি স্যার। তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। ওকে, 4 নাম্বার প্রশ্নটা, এই যে 8% এটা কার মান একটু বলেন তো কি? স্যার আরএফ। 14% আরএম। এগুলা অ্যাভারেজ রিটার্নের মান, এগুলা বিটার মান। নিচে ওভার ভ্যালু আন্ডার ভ্যালু বের করতে বসে। 1 নম্বর অঙ্কের মতো পারবো না? জি স্যার পারবো। জি স্যার। একই স্যার। অঙ্ক। আমরা এবার 2 নম্বর অঙ্কে চলে যাব। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা মোটামুটি 4 বার আসছে, 13, 15, 19 এবং 21 এসে লেখা আছে assume both portfolio A and B are will diversify that ER of টাকা of A 0.135 and B এর জন্য দেওয়া আছে 0.148। অর্থাৎ ER এর সূত্রটা আমরা জানি যে RF RF প্লাস RM মাইনাস RF ইন্টু কি বলো দেখি? বিটা। ভিটা। এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা যে মানটা পাই ওই মানটা A প্রজেক্টের জন্য দেওয়া আছে 0.135, বি প্রজেক্টের জন্য দেওয়া আছে 0.148। এটা হলো ER এর মানটা দেওয়া আছে। ঠিক আছে? জি স্যার। and বলছে if the economic has only one factory and beta, এর জন্য বিটা দেওয়া আছে 1, বি এর জন্য বিটা দেওয়া আছে কত 1.20। 20। তাহলে এই বিটার মান দিয়ে আছে আর এই ER এর মানটা দিয়ে আছে। প্রশ্নে বলছে হোয়াট মাস্ট বি দ্য রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট মানে কি এই RM নাকি RF বের করতে বলছে? আরএফ। RF বের করতে বলছে। তাহলে এই RF এর মানটা হচ্ছে আমরা এখান থেকে কি করব? বের করব। ঠিক আছে, আমরা বলছিলাম যে যাই বের করতে বলুক সূত্র আমাদের কি থাকবে? সেম থাকবে। আসেন তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা যেহেতু মানটা দিয়ে আছে তাহলে প্রথমে আমরা সূত্র লিখে যার যার মান আছে মানগুলো আমরা লিখব। তো আশা করি আপনারা সবাই এক্সারসাইজ 2টা স্ক্রিনে দেখতেছেন না সবাই? জি স্যার। জি স্যার। প্রথমে লিখছি উই নো দ্যাট, প্রথমে আমরা সূত্রটা লিখছি। এখন ফর এ এর জন্য আমাদের ER এর মান ছিল 0.135, RF নাই প্লাস RMও নাই মাইনাস RFও নাই, এর জন্য বিটা দেওয়া আছে 1। যেহেতু এখানে অজানা চলক আমাদের 2টা, এর জন্য এখানে সমাধান করা পসিবল না, এর জন্য এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। যদি অজানা চলক একটা থাকতো তা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারতাম। অজানা চলক এখানে কয়টা বলো দেখি? 2টা অজানা চলক, 2টা। RF এবং কি RM। যদি একটা অজানা থাকতো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সরাসরি বের করা পারতাম। যেহেতু অজানা চলক 2টা অতএব এখানে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এর জন্য আমরা 1 নং সমীকরণ দিছি। ফর বি এর জন্য আমাদের ER এর মান ছিল 0.148, RFও নাই RMও নাই RF নাই, বিটা দিয়ে আছে 1.2, এখানে অজানা চলক 2টা, এর জন্য এটা 2 নং সমীকরণ দিয়ে দিছে। বুঝতে পারছি?
জি স্যার। জি এখন স্যার। এই 1 এবং 2 এর মধ্যে আমাদের এখানে যোগ অথবা বিয়োগ করতে হবে যেন কাটাকাটি যায়। এখন যোগ করব না বিয়োগ করব সেটা ডিপেন্ড করবে সমীকরণের মানের উপরে। তো এখানে যেহেতু দুইটাই প্লাস আছে, তো প্লাসে প্লাসে তো আর কাটা যায় না, প্লাসে মাইনাসে কাটা যায় নাকি? এর জন্য আমরা কি করব? মাইনাস করব। এই জন্য আমরা 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে কোন সমীকরণটা বড় বলো তো, 1 নং না 2 নং? 2 নং। এর জন্য 2 থেকে 1 আমরা বাদ দিব। এটা লেখা আছে 2 - 1 উই গেট, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ আমরা বাদ দিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ এখানে যা ছিল হুবহু লিখছি, 1 নং সমীকরণে যা ছিল হুবহু লিখছি। বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় যে সমীকরণটা, এই সমীকরণে প্লাস মাইনাস পরিবর্তন করতে হয়। যেমন 0.135 এর আগে ছিল প্লাস, আমরা কোনো মাইনাস, এই মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে এখানে আমরা কি দিছি? মাইনাস দিয়ে দিছি। এই আরএফ এর আগে ছিল প্লাস, আমরা কোনো মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, এখানে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। এই 1 এর আগে কোনো প্লাস, এই 1 এর এই 1টা কিন্তু আরএফ এর সাথে কি অবস্থা আছে বলো দেখি? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থা। আবার আবেগের ঠেলায় এখানে আবার মাইনাস দিয়ে দেন না, ঠিক আছে? কথা কি বুঝছেন? এখানে কিন্তু মাইনাস না। তাহলে এখন আসেন আমরা দেখি কোনটা কোনটা কাটা যায়। এই আরএফ উপরেরটা প্লাস, আরএফ নিচেরটা কি মাইনাস, এই প্লাস মাইনাস কাটাকাটি গেল। এইটা আর নিচেরটা কি কাটাকাটি যাবে? না স্যার। কারণ এখানে আছে 1.22, এখানে আছে 1, এর জন্য কাটাকাটি যাবে না। তাহলে এইটাই থেকে এটা বাদ দিয়ে পাই 0.013, আর এখানে বিয়োগ যদি করি তাহলে আরএফ মাইনাস আরএফ 0.12 থেকে 0.1 গেলে থাকবে 0.20। আর আমরা সেট চেঞ্জ করছি, এই পুরাটা এই পাশে আর এই পুরাটা এই পাশে। এখন এটার সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে গুণ থাকলে আমরা এই পাশে কি করি? ভাগ করি। অতএব আরএম মাইনাস আরএফ সমান সমান এইটাকে এইটা দ্বারা যদি ভাগ করি তাহলে মান হয় 0.065। তাহলে আরএম মাইনাস আরএফ এর মানটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বের করতে বলেছিল আরএফ, কিন্তু আমরা কি আরএফ পাইছি নাকি আরএম মাইনাস আরএফ এর মান পাইছি? আরএম মাইনাস আরএফ এর মান অতএব পাইছি। এটা যদি অ্যান্সার রেখে আসেন তাহলে কিন্তু আপনি হবে না, যেহেতু আমাদের বের করতে আরএফ। এর জন্য যেহেতু আরএফ বের করতে হবে, এই মানটা আমি 1 নং অথবা 2 নং সমীকরণে যে কোনো একটা মধ্যে বসাইলে আমরা আরএফ এর মানটা পাবো। এই জন্য লিখছি পুটিং দ্য ভ্যালু অফ আরএম মাইনাস আরএফ ইন ইকুয়েশন কত 1 নঙে বসাইলে যে মান পাবো, 2 নঙে বসাইলে কি সেম মান পাবো। অতএব টেনশন করার কোনো কারণ নাই। তাহলে আমরা 1 নং সমীকরণ এখানে আমরা যা লিখছিলাম আমরা হুবহুব এখানে তাই লিখছি। এরপরে আমাদের এখানে যা আছে আরএফ যা আছে তাই, এই আরএম মাইনাস আরএফ এর যে মানটা আমরা এখানে পাইছি এই মানটাই আমরা এখানে লিখছি, এর সাথে 1 যেহেতু গুণ আছে এর জন্য গুণ 1 করছি। তাহলে এটাকে এটাতে গুণ করলে এর মানে কোনো পরিবর্তন হবে? না স্যার। এটা না কি স্যার। প্লাসের মান না মাইনাসের মান বলেন তো দেখি? স্যার মান। প্লাস। প্লাসে। তাহলে এই পুরাটাই হচ্ছে আমরা এই পাশে নিছি, আর এই পুরাটা আমরা এই পাশে নিছি। আর এটা যেহেতু প্লাস, এটা সমান এই পাশে এসে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। অতএব আরএফ সমান সমান এই দুইটার বিয়োগফল 0.07। আরএফটা যেহেতু পার্সেন্টে প্রকাশ করতে হয় এর জন্য এটাকে 100 দ্বারা গুণ করে মান হয়েছে 7%। ঠিক আছে? জি স্যার। তাহলে আরএফ এর মান কত পার্সেন্ট? 7%। এই 7% হচ্ছে আমাদের প্রশ্নে কি অ্যান্সার। কথা বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। জি স্যার। এই অঙ্কটা এতক্ষণ যে অঙ্কগুলি করলাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই নাম্বার 2 নম্বর অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ পার্ট বি এর জন্য। তো দেখেন 2 নম্বর অঙ্কে কারো কোনো সমস্যা আছে কিনা? নেই স্যার। 2 নম্বর নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে 1 2 3 গেল, 4 নাম্বার বাসায় কাজ দিছি। 5 নাম্বার প্রশ্নটা আসেন, 5 নাম্বার প্রশ্নটা আমরা দেখিয়ে দেই, এরপরে বাদ বাকিগুলো অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। দেখেন 5 নাম্বার প্রশ্নটা, এই 5 নাম্বার প্রশ্নটা মনে রাখবেন, এই অঙ্কটার হুবহুব অঙ্ক আছে 2023 সালে পার্সিতে। 5 নাম্বার অঙ্কটা করে দেবো 2023 এর অঙ্কটা আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে। তো 5 নম্বর প্রশ্নটা বলা আছে যে এক্সপেক্টেড রিটার্ন অন টু স্টক ফর এ পার্টিকুলার মার্কেট রিটার্ন আর এস ফলো। এই যে এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে ইয়ার এর মানটা প্রশ্নে দিয়ে আছে। প্রথমে লেখা আছে মার্কেট রিটার্ন। মার্কেট রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো দেখি? আরএম। তাহলে আরএম দ্বারা প্রকাশ করি। তাহলে আরএম স্টক, আরএম প্রথমটার জন্য দিয়ে আছে 22, মানে স্টক এর জন্য দিয়ে আছে 7%, স্টক বি এর জন্য কত পার্সেন্ট দিয়ে আছে?
22%। 22%। স্টক এর জন্য এই এক্সপেক্টেড রিটার্ন বলা আছে, এক্সপেক্টেড মানে ইয়ার, তাহলে ইয়ারের মান প্রথমটার জন্য দেওয়া আছে 5, এর পরেরটার জন্য দেওয়া আছে কত 35, স্টক বি এর জন্য দেওয়া আছে 9 এবং কত 17। এগুলা 1 2 3 না, এই মানগুলি হচ্ছে এটা হলো আমাদের হাইয়েস্ট ভ্যালু, এটা কি ভ্যালু বলো দেখি, লোয়েস্ট ভ্যালু। স্টক বি এর জন্য এটা হাইয়েস্ট আর এটা কি লোয়েস্ট। মার্কেট রিটার্নের ক্ষেত্রে এই 22 হলো হাইয়েস্ট আর এই 7 কি বলো দেখি লোয়েস্ট। এইটুকু তথ্যের উপর বেস করে আপনাদের 4টা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভিটা অফ ইচ স্টক, প্রত্যেকটি স্টকে কি বের করতে বলছে, ভিটা বের করতে বলছে। তো আমরা বলছিলাম যে ইয়ার এর সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু কি ভিটা। এখানে টোটাল আমাদের কয়টা মান, ইয়ার এর মান, আরএফ এর মান, আরএম এর মান এবং কি বিটা। এখানে কয়টা মান বলো দেখি, 4টা। এই 4টার মধ্যে যে কোনো 3টার মান যদি প্রশ্নে দেওয়া থাকে আমরা একটা বের করব, এই সেম সূত্র অ্যাপ্লাই করে, ঠিক আছে না? জি স্যার। এখন দেখেন আমাদের কি এই 4টা মানের মধ্যে 3টা মান দিয়ে আছে। প্রথমে ইয়ার এর মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে। আরএফ কি আমাদের প্রশ্নে আছে? না স্যার। তাহলে এই সূত্রটা আমরা কি করতে পারবো না, বের করতে, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বিটার মানটা কি করে পাবো না, বের করা পারবো না। তাহলে যেহেতু এই সূত্র অ্যাপ্লাই করা পারবো না, তাহলে আমরা অবশ্যই আমাদের ব্যতিক্রম সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্র কি স্যার? সেই সূত্র হচ্ছে এটা, চেঞ্জ ইন স্টক ডিভাইডেড বাই চেঞ্জ ইন মার্কেট রিটার্ন। চেঞ্জ ইন স্টক ডিভাইডেড চেঞ্জ ইন কি মার্কেট রিটার্ন। এন্ড চেঞ্জ মানে কি হাইয়েস্ট থেকে লোয়েস্ট ভাগ। তাহলে ফর স্টক এ, তাহলে স্টক এর জন্য চেঞ্জ ইন স্টক, তাহলে এই যে স্টক এর জন্য হাইয়েস্ট ছিল 35, লোয়েস্ট কত বলো দেখি 5। তাহলে বিয়োগফল কত হবে 30, ঠিক আছে? তাহলে যে 35 মাইনাস 5 মানে 30। আর এই যে চেঞ্জ ইন মার্কেট, তাহলে মার্কেটের ক্ষেত্রে 22 থেকে কত বাদ দিতে হবে, 7 বাদ দিব। তাহলে 22 থেকে 7 বাদ দিতে হবে 15, তাহলে 30 কে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে বিটার মান কত হবে 2। ক্লিয়ার? জি স্যার। স্টক বি এর জন্য স্টকের চেঞ্জ হচ্ছে 19 মাইনাস কত বলো দেখি 9। 9 সমান সমান কত 10। আর মার্কেট রিটার্ন আগেরটাই 22 মাইনাস কত 7 সমান সমান 15, তাহলে এটা ভাগ করলে মান হবে 0.67। ক্লিয়ার? জি স্যার। এক নাম্বার রিকোয়ারমেন্টটা কি ক্লিয়ার আমরা? জি স্যার। এখন দেখেন 2 নম্বর বসে এক্সপেক্টেড রিটার্ন, তার মানে ইয়ারটা বের করতে হবে। হ্যাঁ, ইয়ারের জন্য আমাদের আরএফ কি আমরা জানি না জানি না? জানি না। আরএম কি জানি? জানি না। আরএফ জানি না, আরএফ জানি, এই বিটা জানি। বিটার মানটা এখন আমরা কত পাইলাম, প্রথমটার জন্য পাইলাম কত 2, দ্বিতীয়টার জন্য পাইলাম কত বলো দেখি 0.67। এখন যেহেতু এখান থেকে আমরা দুইটা মান জানি না, অতএব এই সূত্র অ্যাপ্লাই করে কি আর আমরা ইয়ার বের করা পারবো না স্যার। না? না, তাহলে স্যার। অবশ্যই আমাদের ব্যতিক্রম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে সূত্র কি স্যার? সূত্র হচ্ছে ইয়ার এর সূত্র হচ্ছে W ইন্টু লোয়ার স্টক রিটার্ন প্লাস W ইন্টু হায়ার স্টক রিটার্ন। এখন W কি? W মানে হচ্ছে ওয়েট। W মানে কি ওয়েট। অ্যান্ড ওয়েটটা কি? ওয়েট হচ্ছে বার। এখন ওয়েট সবসময় মনে রাখবেন, সবগুলো স্টকের যোগফল ওয়েট হবে 100%। কত পার্সেন্ট বলে দেখি? 100%। অ্যান্ড ওয়েট নিয়ে যদি আমাদের প্রশ্নে কোনো ডিরেকশন বলা না থাকে, তাহলে ওয়েটে আমরা সবসময় ধরবো হচ্ছে, সবগুলো স্টকে মিলে ধরবো হচ্ছে সমান সমান। যেহেতু এখানে স্টক দুইটা, স্টক এ এবং বি, এই দুইটার মধ্যে এই 100কে বন্টন করতে, তাহলে কত কত পাবে 50-50 পাবে না? জি স্যার। তাহলে প্রথমটার জন্য ওয়েট 50, দ্বিতীয় ওয়েট কত বলো দেখি 50। 50। তাহলে স্টক এর জন্য আমরা লিখছি W এর মান প্রথমটার জন্য 50, এই দ্বিতীয় W এর মানও কত বলো দেখি 50। এখন এই ওয়েটের সাথে গুণ করতে হবে লোয়ার স্টক রিটার্ন। লোয়ার স্টক রিটার্ন, স্টক এর জন্য যে দুইটা রিটার্ন দিয়ে আছে এর মধ্যে লোয়ার কত 35 না 5 বলেন তো দেখি? 5। স্যার। এর জন্য 0.50 ইন্টু 0.05। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আর প্লাস ওয়েটের মান 50, আর এখানে হচ্ছে হায়ার স্টক রিটার্ন। হায়ার মানে কি? এখানে 35 না 5 হায়ার?
35%. 35, তাহলে 50 ইন্টু 0.30, এটা ক্যালকুলেশনের মান 20%। বুঝতে পারছি? জি স্যার। স্টক বি এর জন্য আমাদের দুইটাই ক্ষেত্রে 50-50, এর ক্ষেত্রে লয়েস্ট কত 9, আর হাইস্ট কত? 19 তাহলে 19, প্রথমটাকে 0.09, দ্বিতীয়টাকে 0.19 দ্বারা গুণ করব। ওকে, জি স্যার। তাহলে এটাকে ক্যালকুলেশন করে মান পেলাম কত? 14%। বুঝতে পারছি? জি স্যার স্যার। ডাব্লিউ এর মানটা একটু বুঝাইতেন। ডাব্লিউর মানটা, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট। ডাব্লিউ মানে কি বলো দেখি? WEIGHT, ওয়েট। Wait, ওয়েট মানে হচ্ছে বার। এই ওয়েটের মানটা সবগুলো স্টকের যোগফল হবে 100%। এখন স্টক যদি 4টা থাকতো তাহলে এই 100-রে 4 দ্বারা ভাগ করতে মান হতো 25, 25, 25, 25। ঠিক আছে? জি স্যার। আর যদি 10টা থাকে তাহলে এই 100-রে 10 দ্বারা ভাগ করব, 5টা থাকলে 5 দ্বারা ভাগ করব, 2টা থাকলে 2 দ্বারা ভাগ করব। এখানে যেহেতু স্টক আছে 2টা, এর জন্য 100-রে 2 দ্বারা ভাগ করছে, যে 50-50। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে বি নাম্বার রিকোয়ারমেন্টটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এখন 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নে বলছে ইফ দ্য রিস্ক ফ্রি রেট ইজ কত পার্সেন্ট? 7%. তাহলে রিস্ক ফ্রি রেট হচ্ছে 7%। যদি আরএফ এর মান যদি 7% হয়, বলছে হোয়াট ইজ দ্য SLM মানে স্মল মার্কেট লাইন। এই স্মল মার্কেট লাইন বলতে হচ্ছে CAPM মডেলকে বোঝাইছে। CA কি মডেল বলো দেখি? PM মডেল। কিন্তু যদি এখানে SM না লেখা যদি লিখতো CML মডেল, তাহলে সেক্ষেত্রে CM মডেল কিন্তু ইয়ার বের করার সূত্র কিন্তু দেখাইছি। ঠিক আছে না? সেই বড়টা। তাহলে এটা হলো স্মল মার্কেট লাইন বলতে কারে ইন্ডিকেট করছে বলো দেখি? CAPM মডেল। PM. তাহলে CAPM মডেলের ক্ষেত্রে ইয়ারের সূত্র হচ্ছে আমাদের এইটা। তাহলে সূত্র কি? RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। এখন RF এর মান তো আমাদের প্রশ্নে দিয়েছে কত পার্সেন্ট? 7%. 7%। এই বিটার মান আমরা কিন্তু রিকোয়ারমেন্ট 1 এ বের করছি 2টা, নাকি? জি স্যার। সমস্যা পাচ্ছে হচ্ছে RM নিয়া। RMটা আমাদের প্রশ্নে দেয়া আছে কি দেয়া নাই? RM এর মানটা আমরা যেহেতু দেয়া নাই, এজন্য আমরা RM এর মানটা কি করব? ওয়ার্কিং করে বের করব। তাহলে RM এর মানটা বের করার সূত্র হচ্ছে, সেই যেহেতু 2টা, এই জন্য আমরা প্রথমে নিব ওয়েট। 2টার ক্ষেত্রে ওয়েট ইন্টু আর। এই আর মানে হচ্ছে রিটার্ন। আর মানে কি? রিটার্ন। তাহলে দেখেন 2টা প্রজেক্টের ক্ষেত্রে ওয়েট 2টার কত পার্সেন্ট বলো দেখি? 50। এখানে 50, এখানে কত পার্সেন্ট বলো দেখি? 50%. প্রথমটার ক্ষেত্রে আমরা আর এর মান নিব, প্রথমটার ক্ষেত্রে নেব লয়ারটা, দ্বিতীয়টার ক্ষেত্রে নিব কি? হায়ারটা। অর্থাৎ এই যে সেম জিনিস, এই লয়ার হায়ার। তাহলে এই যে আমাদের যে মার্কেট রিটার্ন দিয়ে আছে, এখানে লয়ার হচ্ছে 7% আর হায়ার কত পার্সেন্ট? 22%. 22%. তাহলে প্রথমটা লয়ার নিছি 0.07, দ্বিতীয়টা হায়ার নিছি 0.22। ঠিক আছে? এটা ক্যালকুলেশনের মান হবে 14.5%। ঠিক আছে? জি স্যার। আরএমটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আরএম মানে মার্কেট রিটার্ন। মার্কেট রিটার্ন কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের জন্য বা প্রত্যেকটা স্টকের জন্য সেম মান থাকে। এই মানটা কিন্তু অভিন্ন মান। আরএম, আরএফ এগুলা মান কিন্তু অভিন্ন, মানে সবগুলোর জন্য কি থাকবে? সেম থাকবে। আমাদের প্রশ্নে মার্কেট রিটার্নটা দেওয়া ছিল 2টা, এটা অ্যাভারেজ না। এর জন্য আমরা এই দুইটাতে আমরা কি করছি? অ্যাভারেজ মানটা বের করছি 14.5%। যদি একটা থাকতো তাহলে ওইটাই দিয়ে আমরা আরএম দিয়ে ওই মানটা দিয়ে আমরা কি করতাম? ইয়ার বের করতে পারতাম। এখন যেহেতু আমাদের 2টা মান দিয়ে আছে, এর জন্য আমরা 2টা সমন্বয় কি করছি? কম্বাইন্ড একটা মান বের করছি বা অ্যাভারেজ মান বের করছি। এখন দেখো আমাদের আরএফও জানি, আরএমও জানি, পিটাও জানি। তাহলে এখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে, তার কোনো বাধা ধরার কোনো নিয়ম নাই, বাধা নাই, আমরা সূত্র লিখছি। এখন আমরা মান বসাবো। আরএফ এর মান হচ্ছে 7%, আরএম 14.50, RF 7। প্রথমটার জন্য বিটা বের করেছিলাম 2, আর দ্বিতীয়টার জন্য বিটা বের করেছিলাম কত? 0.67। আর এগুলো আগের মানগুলি উভয় ক্ষেত্রে কি? সেম। তাহলে প্রথমটার মান হবে 22, দ্বিতীয়টার মান হবে 12.3%। ঠিক আছে?
জি স্যার। 3 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে আপনারা কথা বলেন। নাই স্যার। অন্যদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। তাহলে SLM মানে কি? স্মল মার্কেট লাইন। গুড। এটাকে কাকে ইন্ডিকেট করে? সিএ পিএম। পিএম মডেল। ওকে। আর ডি নাম্বারে বলছে ক্যালকুলেট দ্য আলফা অফ ইচ স্টক। এখানে সিটা বাদ পড়ছে। হ্যাঁ, ইচ স্টক মানে প্রত্যেকটি স্টকের জন্য কি বের করতে হবে? আলফা বের করতে হবে। এই আলফার সূত্র হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন মানে ইয়ার এর মান, এক্সপেক্টেড রিটার্ন মাইনাস কি রিকোয়ার্ড রিটার্ন, বা ওই যে স্মল মার্কেট লাইনের ক্ষেত্রে যে মানটা আমরা পাইছি, মানে এই মাত্র আমরা যে মানটা পাইলাম। ঠিক আছে? জি স্যার। স্মল মার্কেট লাইনের ক্ষেত্রে যে এক্সপেক্টেড রিটার্ন পাইছি ওইটা থেকে আমাদের প্রশ্নে যে নরমালি এক্সপেক্টেড রিটার্নের যে মানটা আছে এই মান দুইটা বাদ দিলে আমরা কি পাবো? আলফা পাবো। আলফা। অর্থাৎ বি থেকে সি বাদ দিলে। তাহলে আমরা এখানে লিখছি এক্সপেক্টেড রিটার্ন মাইনাস কি ওই যে স্মল মার্কেট লাইনের ক্ষেত্রে যে রিকোয়ার্ড রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন। তো ফর স্টক এর জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন এর জন্য বের করছি 20, আর স্মল মার্কেট রিটার্নের ক্ষেত্রে বের করছি কত? 22। তাহলে দুইটা বিয়োগফল -2%। বি এর জন্য এখানে বের করছি 14, আর স্মল মার্কেট লাইন বের করছিল 12.3। তাহলে দুইটা বিয়োগফল হচ্ছে 1.98%। ঠিক আছে? জি স্যার। জি তাহলে স্যার। আলফাটার সূত্র হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস কি স্মল মার্কেট লাইনের এক্সপেক্টেড রিটার্ন, এই দুইটার কি বিয়োগফল হচ্ছে আলফার মান। এই প্রশ্নটা এবং 2 নম্বর প্রশ্নটা বিশেষ করে তোমাদের ফোর্থ ইয়ার 2024 সালের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই 5 নম্বর প্রশ্ন হুবহু অঙ্ক 2023 এ আছে, কিন্তু একটা রিকোয়ারমেন্টে বাদে। আমি দেখাইতেছি, এই দেখো 2023 পার্ট সিতে প্রশ্নটা দেখতেছো সবাই? জি স্যার। এই যে হুবহু একই মান না? জি স্যার। পরিবর্তনটা কোথায় জানো? আগের অঙ্কে ওয়েটটা দিয়েছে ওটা, বাট এই অঙ্কে ওয়েটটা কি আছে স্পষ্টভাবে বলে দিয়ে আছে 50-50। দেওয়া আছে। আগের অঙ্কে আমরা ওয়েট কি 50-50 ধরছি, আর এই অঙ্কে ওয়েটটা কি সরাসরি দেওয়া আছে। আর আগের অঙ্কে রিকোয়ারমেন্ট ছিল 4টা, আর এই অঙ্কে রিকোয়ারমেন্ট হচ্ছে কয়টা? 3টা। এইটুকু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আশা করি আপনারা এটা পারবেন। পারবেন না এটা? জি রেজাল্টও একই হবে। হ্যাঁ, রেজাল্টে কোনো পরিবর্তন নাই। তাহলে আমি যে কয়টা করাইলাম ওই অঙ্ক সহ, এই যে আমাদের টোটাল এই চ্যাপ্টারে টোটাল 18টা অঙ্ক দিয়ে আছে। এই 18টা অঙ্ক আপনারা সুন্দর করে সবাই দেখবেন। যার যেটা সমস্যা হবে আগামী ক্লাসে আমরা সমস্যাটা সমাধান করে দিব। ঠিক আছে? আমরা লেকচার শিটও দিয়ে দিছি গ্রুপে, লেকচারের সলিউশন পিডিএফ দিব, আর রেকর্ড ক্লাসটা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? প্রিভিয়াস ব্যাচের। তো আশা করি আপনারা করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় প্রত্যেকটা অঙ্ক আমি একবারে ধরে ধরে করব যে এই 17 নিয়ে কার কী সমস্যা আছে, সমস্যার সমাধান করার পর 18 নিয়ে কার কী সমস্যা আছে, এরকমভাবে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মানে সোমবার। এই 10-15টা অঙ্ক করতে আর আমাদের 2-3 দিন লাগবে না, একদিন আমরা শেষ করতে পারবো। তো এখান থেকে 18 নম্বর প্রশ্নে তোমাদের 2টা প্রশ্ন করবো। এক, এই 8% এটা কার মান একটু বলো তো দেখি। আরএফ। স্যার রিস্ক ফ্রি রিটার্ন। কেমনে বুঝলা? স্যার এই যে টি বিল মানে ট্রেজারি বিল, সরকারি খাতে যা বিনিয়োগ করে সব রিস্ক ফ্রি। ট্রেজারি বিল। হ্যাঁ, ঠিক আছে। 16% কার মান? আরএম। আরএম। আর বিটার মান তো সরাসরি দিয়ে আছে নাকি? জি স্যার। প্রথমটা বের করতে বলছে কি? এক্সপেক্টেড রিটার্ন ইয়ার এর মান। এক্সপেক্টেড মানে ইয়ার এর মান। ইয়ার এর মান পাবো কত? এই যে 13 কত %? 60%। 60%। দ্বিতীয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল করে। দ্বিতীয় বলছে ইফ দ্য অ্যানাদার স্টক হ্যাজ এ এক্সপেক্টেড রিটার্ন কত %? 24%। মানে প্রথমটার ক্ষেত্রে যেখানে 13.60 পেলাম, সেখানে দ্বিতীয়টার ক্ষেত্রে ওই মানটা দিয়ে আছে কত %? 24%। 24%। বিটা। তাহলে বিটা কত? তাহলে সেম সূত্র অ্যাপ্লাই করে ইয়ার এর মান দিয়ে আছে, আরএফ দিয়ে আছে, আরএম দিয়ে আছে, বিটার মান কি পাবো না? পারবো জি স্যার। স্যার। জি স্যার। ক্যালকুলেশন এদিক সেদিক করে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবো।
তো আশা করি অঙ্কগুলি আপনারা দেখবেন। অঙ্কগুলি দেখার পরে যার যেটা সমস্যা হবে প্রত্যেকটা সমস্যা নোট ডাউন করে রাখবেন। ওই ক্লাসে কিন্তু সমস্যা বের করবেন না, আগেই সমস্যা বের করে রাখবেন যে এইটা আমি স্যারকে জিজ্ঞেস করি, এটা আমি বুঝি নাই, আমি স্যারকে এটা জিজ্ঞেস করবো। হ্যাঁ, অঙ্কগুলি করে ক্লাসে জয়েন করবেন। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সমস্যা থাকে সমস্যাটা অবশ্যই সমাধান করে দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা, তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসটা তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।